বাংলাদেশকে একেবারেই উচিত শিক্ষা দিয়ে ছাড়লো ভারত। আপনারা বলবেন কই এরকম তো কোনো খবর শুনিনি। শোনেননি বলেই তো আপনাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত প্রথম দিন থেকেই আমার চ্যানেলের উপর ভরসা রাখেন এবং সেই কারণেই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকের পর্বেও আপনাদের জানাবো যে কথা না বলে কাজে করে দেখিয়ে কিভাবে কূটনৈতিক সম্পর্কের জবাব দেওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণটি আজকের পর্বেই আপনারা পেয়ে যাবেন। দেখুন, বাংলাদেশ বিভিন্নভাবে ভারত বিদ্বেষী মনোভাব যে শুধুমাত্রই দেখাচ্ছিল এমনটা নয়, তারা আবার এই মুহূর্তে তাদের সামরিক শক্তি বৃদ্ধিরও চেষ্টা করছিল। দেখুন, এমনিতে বাংলাদেশ ভারতের থেকে যত যোজন দূরে পিছিয়ে রয়েছে সামরিক ক্ষেত্রে, এই এত বড় দূরত্ব বাংলাদেশ চাইলেও মেটাতে পারবে না ভারতের সঙ্গে। এই রকম যখন পরিস্থিতি, তা সত্ত্বেও বাংলাদেশ কিছু কিছু পদক্ষেপ নিয়েছিল তাদের সামরিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য। কিছুদিন আগেই বাংলাদেশের মিডিয়া উত্তাল হয়ে গিয়েছিল, তার কারণ বাংলাদেশ নাকি তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সাঁজোয়া গাড়ি কিনতে চলেছে। 26টি সাঁজোয়া গাড়ি কিনতে চলেছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির পর যেভাবে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে তা নিয়ে সেখানকার মিডিয়া এবং সেখানকার মানুষজন বেশ উত্তেজিত। তারা মনে করছে এইভাবে সামরিক শক্তি বৃদ্ধি করে হয়তো ভারতের সমকক্ষ হয়ে ওঠা যাবে। তাই ভারতের চোখে চোখ রেখে কথা বলে ভারত বিরোধী কার্যকলাপ তারা চালিয়ে যেতে পারবে। কিন্তু আজকে আপনাদের সামনে এমন তথ্য দেব, সে তথ্যটা শুনলেই আপনারা মনে করবেন এ যেন ভাইরাস বেরোনোর আগেই অ্যান্টিভাইরাস চলে এলো। বাংলাদেশ যদি ভাইরাস হয়ে থাকে তাহলে সেই ভাইরাসকে দমন করার জন্য অ্যান্টিভাইরাস আবিষ্কার করে ফেললো ভারত। এক বর্ণও মিথ্যে নয়। তথ্য দেখিয়ে, সম্পূর্ণ ভিডিও দেখিয়ে আজকের পর্বে আপনাদের সামনে সেই তথ্য তুলে দেব প্রতিদিনকার মতো। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করার জন্য একটা লাইক, কমেন্ট, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, খবরটা হয়তো ইতিমধ্যে কেউ কেউ পেয়েছেন, সবাই পেয়েছেন কিনা আমি বলতে পারবো না। খবরটা কি না, ভারত নাগ মার্ক 2 এই ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে গতকাল পোখরানে। এই ক্ষেপণাস্ত্র কোন কাজে আসবে আসুন আপনাদের বর্ণনা করি। এই যে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে নাগ মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এটিজিএম, সেটি রাজস্থানের পোখরানে গতকাল সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার সময় ভারতের উচ্চ পদস্থ সেনা কর্তারা উপস্থিত ছিলেন। এবং এই যে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে যে কোনো ট্যাঙ্কের ওপর হামলা চালাতে পারে। একেবারে ঠিক শুনছেন, যে কোনো ট্যাঙ্কের ওপর নির্ভুলভাবে হামলা চালিয়ে সেই ট্যাঙ্কে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিতে পারে। এই ধরনের মিসাইলের নাম হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। আপনারা ভিডিওর মধ্যেই কিন্তু সেই মিসাইল টেস্টের সফল অভিযান আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে নিশ্চিত করা হয়েছে যে এই ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে যে কোনো ট্যাঙ্কের ওপর কয়েক সেকেন্ডের মধ্যে হামলা চালাতে পারে এবং সম্পূর্ণ সেটিকে ধূলিসাৎ করে দিতে পারে। এই নাগ মার্ক 2 কে খুব শীঘ্রই ভারতের সেনাবাহিনীতে যুক্ত করা হবে। সবথেকে বড় কথা হলো এই যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, এটি তৈরি হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে। ডিআরডিও এই মিসাইলটি তৈরি করেছে এবং এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ হচ্ছে 500 মিটার থেকে 20 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ যদি কোনো একটি ট্যাঙ্ক 500 মিটারের মতো এত কাছাকাছিও থাকে তাহলে সেটিকেও যেমন ধ্বংস করা যাবে, ঠিক তেমনি আবার 20 কিলোমিটার দূরের কোনো ট্যাঙ্কেও পর্যন্ত এই মিসাইলটি ধ্বংস করে দিতে পারে। আসুন আপনাদের সামনে একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এই মিসাইলটি দূরের কোনো বস্তুকে কিভাবে হামলা চালাতে পারে। সেটি আসুন আপনাদের সাউন্ড সমেত দেখাচ্ছি এবার। দেখলেন বন্ধুরা, একেবারে নির্ভুল লক্ষ্যে আঘাত আনতে পারছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। আপনারা জানেন যে বাংলাদেশ এই গত কয়েকদিন আগে, সম্ভবত 2-3 দিন আগেই খুব লাফালাফি শুরু করেছিল। তারা তুরস্কর সঙ্গে সামরিক চুক্তিবদ্ধ করছে যে 26টি তুলপার লাইট ট্যাঙ্ক তারা তুরস্কের কাছ থেকে আমদানি করবে। কি নাম? তুলপার লাইট ট্যাঙ্ক। এবং ভারতের সঙ্গে উত্তেজনার মুহূর্তে একটা কৌশলগত পদক্ষেপ নিতে চেয়েছিল বাংলাদেশ,
যাতে করে কোনোভাবে ভারতকে কিছুটা হলেও চিন্তার মধ্যে ফেলা যায়। কিন্তু বাংলাদেশ ভুলেই গেছে যে তারা যে দেশটির সঙ্গে পাঙ্গা নিতে চলেছে সেই দেশটি তাদের থেকে অন্তত 5-6 গুণে সামরিক শক্তিশালী দেশ। তাই তারা তুরস্কের কাছ থেকে যখন এই চুক্তি মাত্র করার চেষ্টা করছেন, যখন 26টি এই ধরনের লাইট ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করছেন ভারতকে চোখ রাঙানোর জন্য, তখন তার অনেকটা আগেই ভারত সেই সমস্ত ট্যাঙ্ককে কিভাবে দূর থেকে 20 কিলোমিটার আগে থেকে ধ্বংস করে দেওয়া যায়, নিজস্ব দেশীয় প্রযুক্তিতে সেই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ভারত আবিষ্কার করে ফেললো। এরপরে বাংলাদেশ কি বলবে? এরপরে বাংলাদেশের মিডিয়া এবং সেখানকার মৌলবাদীরা হইচই করছিলেন, তারা কি বলবেন? যে ডিল নিয়ে তারা এত লাফালাফি করছিলেন সেই ডিলকে ভোতা করে দেওয়ার জন্য ভারত মাত্র কয়েকদিনের ব্যবধানে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পরীক্ষা করে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখলো, ভাই, যে তোমরা 26টা কেন, 26,000ও যদি কেনো, তাহলে ভারতের তোমাদের ওই ট্যাঙ্কগুলোকে গুড়িয়ে দিতে 26 সেকেন্ড সময় লাগবে। এবং এই যে এটিজিএম মিসাইল সিস্টেম ভারত আবিষ্কার করেছে ডিআরডিও, এর ওজন মাত্র 45 কেজি এবং এটি মাত্র 6 ফুট লম্বা। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা পোর্টেবল। মাত্র 45 কেজি এবং 6 ফুট লম্বা, অর্থাৎ দুজন মানুষ ধরেই এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, এর স্থানান্তর করতে পারে, এমনকি যে কোনো ভেহিকেলের মধ্যেই কিন্তু এটাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া যেতে পারে। এবং এই ক্ষেপণাস্ত্রটি প্রতি সেকেন্ডে 230 মিটার গতিতে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এবং এর হাত থেকে বাঁচাটা অত্যন্ত কঠিন, তার কারণ একবার যদি লক করে এটাকে ট্রিগার করে দেওয়া হয় তাহলে কিন্তু লক্ষ্যবস্তুকে ধ্বংস করেই তবে এটি নিস্তার নেবে। জানি না এই খবর মোহাম্মদ ইউনূস পেয়েছেন কিনা, কিংবা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকরা যদি এই খবর পেয়ে থাকে যে কাজের জন্য তারা এত কোটি টাকা বাংলাদেশের বরাদ্দ ব্যয় করতে চলেছেন। এমনিতেই ঋণের জালে জর্জরিত বাংলাদেশ, কোথা থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করা হবে, কিভাবে জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে, কিভাবে দেউলিয়ার হাত থেকে দেশকে বাঁচানো যায়, এই চিন্তায় যখন নিমজ্জিত রয়েছে বাংলাদেশ, তখন তুরস্ক থেকে এই 26টি লাইট তুলপার ট্যাঙ্ক কি সত্যি কি আর প্রয়োজন রয়েছে বাংলাদেশের? তার কারণ তারা ভাইরাস আবিষ্কার করার আগেই তো ভারত অ্যান্টিভাইরাস আবিষ্কার করে ফেললো। তাহলে এত টাকা ব্যয় করে সাঁঝোয়া গাড়িগুলো কেনার কি কোনো প্রয়োজন রয়েছে? কোন কাজে আসবে এগুলো? এগুলো তো ছেলেদের খেলনার কাজেও আসবে না। আর আপনারা যদি ভাবেন, বা বাংলাদেশি যারা শুনছেন তারা যদি ভাবেন যে এগুলো ভারতের জন্য নয়, অন্য কোনো দেশের জন্য ব্যবহার করা হতে পারে, দেখুন সেটার একটা সম্ভাবনা রয়েছে যদি মিয়ানমারের সঙ্গে আপনাদের যুদ্ধ রয়েছে। তার কারণ বাংলাদেশের বর্ডার তো ভারত এবং মিয়ানমার ছাড়া আর কারুর সঙ্গে নেই। সেই কারণে যদি আপনারা মিয়ানমারের জন্য ব্যবহার করতে চান তাহলে তুলে রাখতে পারেন, কিন্তু তার জন্য কি এত কোটি টাকা নিজেরা ব্যয় করতে চাইবেন? আর ভারতকে ভয় দেখানোর জন্য যদি মনে করেন এই 26টি তুলপার ট্যাঙ্ক আপনাদের কাজে আসবে, তাহলে এখনই আপনারা বরঞ্চ ওই সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং দেউলিয়া হয়ে যাওয়ার আগে কিছুটা দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য অহেতুকার ব্যয় বরাদ্দ করবেন না। সে যাই হোক, এবার ভারতের দিকটা আপনাদের সামনে বলি। এই যে নিজস্ব প্রযুক্তিতে ভারত একের পর এক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, আপনারা ভাবুন যে বাংলাদেশ স্বপ্নেও কল্পনা করতে পারবে? বড়জোর তারা কানা কড়ি সংগ্রহ করে দু একটা ট্যাঙ্ক, দু একটা মিসাইল কেনার চেষ্টা করতে পারে বিভিন্ন দেশ থেকে, কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোনো যুদ্ধাস্ত্র, কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করার স্বপ্ন বাংলাদেশ কি আগামী 100 বছরেও করতে পারবে? আর ভারত কি সিদ্ধান্ত নিয়েছে বা ভারত কি করে দেখিয়েছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে? আপনাদের আরো একটা খবর দেখাচ্ছি, খবরটা আপনারা দেখুন। দেখতেই পাচ্ছেন 14ই জানুয়ারি প্রকাশ পেয়েছে, ভারত এখন বিশ্বব্যাপী শীর্ষ 25 অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে রয়েছেন। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। দেখুন, আপনারা হয়তো জানেন যে দীর্ঘদিন ধরেই ভারত কিন্তু যুদ্ধাস্ত্র আমদানি করার ক্ষেত্রে সবসময় 1 নম্বরেই রয়েছে। এই তথ্য কংগ্রেস জামানাতেও যেমন ছিল, এখন বিজেপির জামানাতেও কিন্তু এশিয়া মহাদেশ ছেড়ে দিন, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি টাকার যুদ্ধাস্ত্র কেনে যদি কোনো একটি দেশ, সেটি হচ্ছে ভারতবর্ষ। সবথেকে প্রথমে তাদের নাম রয়েছে। কিন্তু কংগ্রেস জামানার সঙ্গে বিজেপি জামানার এটাই তফাৎ যে কংগ্রেসি জামানায় দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র তৈরির ওপর যেমন স্বপ্ন দেখা হয়নি, ঠিক তেমনি আবার ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র বিক্রি করে ভারতের অর্থনীতির কাঠামোকে মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর আজকে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মধ্যে দিয়ে একের পর এক দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। শুধু তৈরি হচ্ছে এমনটা নয়, বিশ্বের 100টি দেশে চাহিদা রয়েছে ভারতের তৈরি যুদ্ধাস্ত্র কিংবা যুদ্ধের সামগ্রী। এখানে দেখতে পাচ্ছেন নির্মলা সীতারামন বলেছেন যে এই মুহূর্তে বিশ্বের
সেরা 25টি দেশের মধ্যে ভারতের ঠাঁই হয়ে গিয়েছে। প্রথম 25-এর মধ্যে ভারত এই প্রথম কিন্তু অন্তর্ভুক্তিকরণ করেছে। এবং দেখুন, আপনাদের যে তথ্য দিলাম, ইন্ডিয়ান ডিফেন্স নিউজ থেকে বলা হচ্ছে ভারত প্রায় 100টি দেশে প্রতিরক্ষা উৎপাদন রপ্তানি করে বলে সরকার জানিয়েছে। আমি যে মিথ্যে বলছি না তার প্রমাণ আরো একবার আপনাদের সামনে দিলাম। এছাড়াও কিছু তথ্য আপনাদের জানাবো, যদিও এটা ইংলিশে লেখা, আপনাদের সামনে আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি এবং দেখাচ্ছিও। দেখুন আপনারা কি লেখা রয়েছে। ভারতের প্রতিরক্ষা রপ্তানি উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে, যা 2023-24 অর্থবর্ষের রেকর্ড 21,083 কোটি প্রায় 2.63 বিলিয়নে পৌঁছে গিয়েছে, যা আগের বছরের থেকে 32.5% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি গত এক দশকে 31 গুণ বৃদ্ধিতে প্রতিফলিত করে। রপ্তানি এখন বিশ্বব্যাপী প্রায় 100টি দেশে বিস্তৃত, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আর্মেনিয়ার মতো প্রধান গন্তব্যগুলি সহ। ভাবতে পারেন, ভারতের তৈরি যুদ্ধাস্ত্র কিংবা সেই যুদ্ধের বিভিন্ন রকম সরঞ্জাম যে সমস্ত দেশের মধ্যে যায় তার সব থেকে বেশি কে কেনে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আর্মেনিয়া। এরা তিনটি দেশ, প্রথম তিনটি দেশ যারা সব থেকে বেশি ভারতের ডিফেন্স সিস্টেম থেকে তৈরি যুদ্ধ সামগ্রী এরা কিনে থাকে। এবং মূলত কোন কোন জিনিসগুলো ভারত বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে। ভারতের প্রতিরক্ষা রপ্তানি পোর্টফোলিওতে বিস্তৃত পণ্য রয়েছে, যেমন ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, ডার্নিয়ার 220 বিমান, পিনাকা মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, সাঁঝোয়া যান এবং আর্টিলারি বন্দুক। এছাড়াও আশা করি গতকাল নাগ মার্ক 2 এর যে সফল পরীক্ষা হয়েছে, আগামী দিনে এরও চাহিদা আমাদের পড়শি দেশে দিন দিন বৃদ্ধি পাবে। এবং আরো কি লেখা রয়েছে আপনারা দেখুন। ভারত সরকার প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সংস্কার বাস্তবায়ন করেছে। এই উদ্যোগগুলির লক্ষ্য হলো 2029 সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানিতে 50,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা, যা বিশ্ব প্রতিরক্ষা বাজারে ভারতের অবস্থানকে আরো মজবুত করবে। কাজেই বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ভারতের লক্ষ্য কিন্তু একের পর এক ভয়ঙ্কর সমস্ত যুদ্ধাস্ত্র নিজেদের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা। তার একটি আপনাদের দেখালাম পোখরানে গতদিনে নাগ মার্ক 2 এর সফল উৎক্ষেপণ, এবং এবছরে এইরকম প্রচুর যুদ্ধাস্ত্র যেগুলো দীর্ঘদিন ধরে ভারতের প্রতিরক্ষা কোম্পানিগুলো তৈরি করছে তার পরীক্ষা নিরীক্ষা হতে চলেছে। যেমন আপনাদের গতকালও বলেছিলাম, সম্ভবত জানুয়ারির শেষের দিকে ভারত কোনো একটা বড় মিসাইলের পরীক্ষা করতে চলেছে, যা নিয়ে ডেফিনিট কোনো খবর না পাওয়া গেলেও অনেকেই মনে করছেন যে জানুয়ারির শেষের দিকে ভারত সেই পরীক্ষা করতে চলেছে। এবং নোটেমও জারি করা হয়েছে, অর্থাৎ নো ফ্লাইং জোন, সেটাকেও কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। সেটাও আপনাদের সামনে গতকালের পর্বে দেখিয়েছিলাম। এই রকম যখন শক্তিশালী মজবুত একটা জায়গায় ভারত পৌঁছে গিয়েছে, তখন বাংলাদেশের মতো খুচরো খাচড়ারা তারা তুরস্কর কাছ থেকে কয়েকটা ট্যাঙ্ক কিনে ভাবছে ভারতকে চোখ রাঙানোর কাজটা তারা করে যাবে। ভারত যতই চাইছে যে বাংলাদেশকে কোনোভাবেই আমরা আক্রমণ করব না, তার কারণ বাংলায় একটা প্রবাদ রয়েছে, ছুঁচো মেরে হাত গন্ধ কখনোই করতে নেই। তাই ভারত ছুঁচো মেরে হাত গন্ধ করতে না চাইলেও সেই ছুঁচোর উপদ্রব, ছুঁচোর দাপাদাপি কমছে না। বিশেষ করে ভারতের সীমান্তে ছুঁচোদের উপদ্রব কিন্তু বেড়েই চলেছে। তাই এই ছুঁচোদের শুধুমাত্রই একটা শিক্ষা দেওয়ার জন্য ভারত গতকাল এই সফলভাবে পরীক্ষা করে দেখিয়ে দিল, ভাই, যে তোমরা যে ট্যাঙ্কগুলো কেনার পরিকল্পনা করছো, অহেতুক এই খাতে বাজেট বরাদ্দ করো না, কোনো লাভ হবে না। তার কারণ তোমরা যখন পরিকল্পনা করছো তখন আমাদের দেশীয় সংস্থা সেগুলোকে ধ্বংস করার পরিকল্পনা সেটা বাস্তবায়ন করে ফেলেছে। এই হচ্ছে ভারতবর্ষ, আর ওই হচ্ছে বাংলাদেশের মধ্যে তফাৎ। যারা বাংলাদেশের সাধারণ মানুষরা দেখছেন, আমার মনে হয় আপনারা অহেতুক উত্তেজিত হয়ে পড়বেন না, বরঞ্চ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আপনারা যেভাবে প্রগতি করছিলেন, একটু একটু করে অর্থনৈতিকভাবে উন্নতি করছিলেন, সেই পথটা কিন্তু মন্দ ছিল না। কিন্তু ওই বলে না, বাঁদরের পেটে ঘি সহ্য হয় না, কিছুটা সেই ধরনেরই আপনাদের মৌলবাদীরা এতটাই নড়ে চড়ে বসলো যে আপনারা ভাবলেন ভারতকে ভয় দেখিয়ে বিভিন্ন দেশ থেকে আপনারা যুদ্ধাস্ত্র কিনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবেন, 4 দিনে কলকাতা দখল করে নেবেন। কিন্তু আপনারা ভুলেই গেছেন যে বাপেরও বাপ রয়েছে, আর সেটাই কার্যত গতকাল ভারত প্রমাণ করে দিল। এর পরেও কি আপনাদের মোহাম্মদ ইউনুস আপনাদের করের টাকা খরচা করে ওই সমস্ত ট্যাঙ্কগুলো কেনার পরিকল্পনা করবেন? এই উত্তরগুলো জানার প্রতীক্ষায় থাকলাম বাংলাদেশের মানুষদের কাছ থেকে। আর যারা ভারতীয়, আমরা নিশ্চিতভাবে এই ঘটনায় গর্ববোধ করে একটি কমেন্ট তো আজকে করতেই পারি যে ভারতের ডিআরডিও কিভাবে মজবুত এবং শক্তিশালী ভারতে পরিণত করছে,
তার জন্য ওই সমস্ত কারিগরদের, ওই সমস্ত ইঞ্জিনিয়ারদের, ওই সমস্ত প্ল্যানারদের একটা প্রণাম, একটা স্যালিউট, একটা নমস্কার, সেটা নিশ্চিতভাবে প্রাপ্য। আপনারা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই মেসেজটা তাদেরকে পৌঁছে দিতে পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম, দেখা হবে আগামী পর্বে।